কদিন থেকেই গলাটা আর কানটা খুব ব্যথা করছিল। ভাবলাম চলে যাই এনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। উনি বললেন চলে এসো লর্ড অফ ড্রিঙ্কস, এখানে আড্ডা, খাওয়া, ইন্টারভিউ সব একসাথে হবে। আজকের এপিসোডটা কিন্তু দেখো, মজাদার সাথে ইনফরমেটিভ। তোমার কেমন লাগছে চেম্বারের বাইরে লর্ড অফ ড্রিঙ্কসে এলাম? হ্যাঁ, সেটা খুব ভালো লাগছে, কারণ এরকম সুযোগ হয়ে ওঠে না। প্রেম মানে কি বোঝো? যেখানে কথা কোনোদিন ফুরোবে না, অথবা কথা হবেই না, নিস্তব্ধতা। আমি জানতে চেয়েছিলাম লাভ অ্যাট ফার্স্ট সাইট তোমার কি হয়েছে বিয়ের পরে? আমাকে বললো সেটা গোপন থাক, বা ক্যামেরার উপরে যারা যারা ডক্টর দেবাশিস মুখার্জির বান্ধবীরা আছো তারা ভেবে নাও কাকে বলতে চাইছে। তুমি কি পলিগ্যামি না মনোগ্যামি? মানুষ মাত্রই পলিগামী, তবে অনেক ক্ষেত্রে মনোগামী হয়ে থাকতে হয়। শরীর ছাড়া প্রেম হয়? আমার যেটা মনে হয়, এই যেমন ধরো তুমি শরৎচন্দ্রের গল্পে দেখবে, শরৎচন্দ্রের গল্পে অনেকে আছে তাদের দৈহিক সম্পর্ক ছাড়াই তাদের প্রেমের সম্পর্ক রয়েছে। তার কারণ ছিল তখনকার দিনে সুযোগের অভাব ছিল, কিন্তু বর্তমান যুগে যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু প্রেমের সঙ্গে দেহটাও আসতে বাধ্য এবং এসে যেতে পারে। উনি আমার নাম দিয়েছেন ছটফটি, আমি অন ক্যামেরায় ওনার একটা নাম দিতে চাই। অ্যাকচুয়ালি উনি দেবাশিস মুখার্জি, ওনাকে সবাই ডিএম বলে ডাকে, কিন্তু উনি না ডক্টর ঠিক আছে, কিন্তু উনি ভীষণ মানে ফ্রেন্ডলি, সবার সাথে খুব মাই ডিয়ার ভাবে মজা করে বলে। ওনার ডক্টরের সে ভাবমূর্তিটা উনি কখনো দেখান না, ভীষণ সুন্দর করে বন্ধুর মতো করে মেশেন এবং অনেকটা বেশি প্রশ্রয় দেন আমাদের, ঠিক আছে? সেই প্রশ্রয় থেকে আমি ওনার নাম ডার্লো বলে ডাকি, কেমন হয়? তুমি কি খুশি হবে তোমাকে ডার্লো হ্যাঁ, বললে? খুশি হবো না কেন? খুশি হওয়ারই কথা না, সেটা রোমান্টিক নাম দিয়েছি। হ্যাঁ। আর উনি তো আমায় বলেইছেন যে উনি সব বয়সে প্রেমে পড়েন। আচ্ছা, ওখানে দর্শকরা কি বলে আমি জেনে নিচ্ছি, অনেক কিছু বলবে, তার আগে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তোমার জীবনে কতবার প্রেম এসেছে? প্রেমটা শোনো, প্রেম মানে শুধু কোনো মহিলার সঙ্গে প্রেম না না, আমি মহিলার সম্বন্ধেই জানতে চাইছি, ছোটবেলা থেকে তোমার জীবনে বিয়ের আগে অবধি কতবার প্রেম এসেছে? সত্যি বলতে একবার। একবার? তাকে বিয়ে করেছো? বাকিগুলো হচ্ছে হয় ভালো লাগা, নাহলে ইনফ্যাচুয়েশন। তোমার ওয়াইফ? না, মানে সে তোমার প্রাক্তনী, কেন হলো না? বাড়ির আপত্তি ছিল, কাস্টের ব্যাপার ছিল? কিছুটা কাস্টের ব্যাপার, কিছুটা অর্থনৈতিক অবস্থা। যেটা হয়েছিল, মানে বিয়েটা যখন হয়নি, তার বাবা মা আমার বাড়িতে এসে আমার বাবা মাকে খুব যাতা বলেছিল এবং বলেছিল আপনার ছেলে যদি এফআরসিএস হয় বা এমএস হয় তবে আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব বলে। তারপর সে আর অপেক্ষাও করেনি, বিয়েটা হয়ে গেছিল। আমি পরবর্তী ক্ষেত্রে কিন্তু এমএস হয়েছি এবং সেটা আমার একটা এমএস হওয়ার পেছনে জেদ হিসেবে কাজ করে যে আমাকে হতেই হবে। কিন্তু কোথাও গিয়ে তোমার কি মনে হয় যে ও আজকে আমার সঙ্গে থাকলে ওকে নিয়ে আমি আরো ভালো থাকতে পারতাম? শোনো, একটা জিনিস, মানুষ জীবনে যেটা পায় আস্তে আস্তে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হয়, নাহলে ভালো থাকা যায় না। আমি যদি সব সময় ওই পাসটাকে নিয়ে পড়ে থাকি তাহলে আমি জীবনে চলতে পারতাম। যে ওতটা নিয়েছিলে সেই ওতটা কতখানি নিজের প্রফেশনের উপরে অ্যাপ্লাই করতে পেরেছো, কতটা অ্যাপ্লাই করতে পারোনি? আমি আমার জীবনের প্রথম থেকেই আমি অ্যাপ্লাই করার যথাসাধ্য চেষ্টা করেছি, কারণ আমরা যখন ছোটবেলায় পাস করে বেরোই আমাদের মাস্টারমশাইরা বলতেন যে তুমি টাকার পেছনে ছুটবে না, তুমি যদি ঠিকমতো চিকিৎসা করো, ঠিকমতো যদি ওপিনিয়ন দাও, তোমার খাওয়া পড়া চলে যাবে, তোমার যা যা জীবনের দরকার পেয়ে যাবে। সুতরাং আমরা ওই কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলেছি, চেষ্টা করেছি পেশেন্টের যতটা পারা যায় ভালো করা, পেশেন্টকে যতটা সম্ভব সাহায্য করা, পেশেন্টের অর্থনৈতিক অবস্থা বুঝে সেই অনুযায়ী চিকিৎসা করা। কখনো এমন কোনো প্রেশার এসেছে যে এই প্রেসক্রিপশনটা লিখতে হবে কিংবা এই বাজেটটা বাড়িয়ে বলতে হবে, এরকম কোনো প্রেশার তোমার এসেছে বা এলো, তুমি কিভাবে সেটা ওভারকাম করেছো? না, যেমন ধরো আমি তো সরকারি জায়গাতেও ছিলাম এককালে, এখন আমি বেসরকারি অনেকগুলো জায়গাতেও ছিলাম, দু একটা জায়গা এখন আমি ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে সেখানকার ব্যয়টা আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা সাধারণ মানুষের পক্ষে কোপ আপ করা সম্ভব হচ্ছে না। তার উপর কতগুলো জায়গাতে সব ইন্স্যুরেন্সের অ্যাকসেপ্টেন্স নেই, সেক্ষেত্রে যে লোকটি ধরো একটা ক্যাশলেস ইন্স্যুরেন্স পাওয়ার কথা সেটা যদি না পায় তাহলে তো সে সেখানে যেতে চাইছে না। তারপরে আর একটা প্রবলেম যারা হয়, আমরা যারা সার্জেন, পেশেন্ট যখন আমাদের কাছে অপারেশন করাতে আসে তখন তারা একটা
বলে যে একটা এস্টিমেট দিন। এবার আমি অনেক চিন্তা ভাবনা করে পেশেন্টকে একটা অ্যাপ্রক্সিমেট খরচের কথা বললাম, কিন্তু কিছু কিছু বেসরকারি হাসপাতালে দেখা গেল আমার অজান্তে সেই খরচটা বেড়ে গেল, সেখানে আমার কিছু করা থাকে না। সেক্ষেত্রে তুমি কি করো? সেক্ষেত্রে আমাকে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়েছে আমার ফিস থেকে সেই টাকাটা কম্প্রোমাইজ করতে হয়েছে। এরকম অনেকবার হয়েছে, তারপর আমি বাধ্য হয়েছি ওই হসপিটালটা ছেড়ে দিই। আমি ডক্টর দেবাশিস মুখার্জি, ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আই এম এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি, এসএসকেএম গ্রুপ অফ হসপিটাল। আমি তাছাড়া এখন কতগুলো প্রাইভেট হসপিটালের সঙ্গে যুক্ত আছি, যেমন নাইটেঙ্গেল হসপিটাল, নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, এছাড়া নোভা মেডিকেল সার্ভিসেস। এই জায়গাগুলোয় প্র্যাকটিস করা ছাড়াও আমার নিজস্ব ব্যক্তিগত কয়েকটা প্যাশন আছে, সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি। যেমন আমার লেখালেখি করা অভ্যেস আছে। ইএনটি সম্বন্ধে বাংলায় আমার দুটো বই প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে নাক কান গলার সমস্যা ও সমাধান এবং গলার স্বর সমস্যা ও সমাধান। বই দুটো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া আমার অভিনয় করার প্যাশন আছে, আমি ছোট গল্প লিখি, তাছাড়া শ্রুতি নাটকও করি। এইগুলো করে নিজের মনকে আমি প্রশান্ত রাখি। মানে আমাদের ডাক্তারি জীবনটাতে অনেক রকম চাপ থাকে, সেই চাপটা হালকা করার জন্য আমার এই প্যাশনগুলোকে আমি ব্যবহার করি। তাছাড়া আমরা আসলে ডাক্তারি প্রফেশনে এত রকম লোক দেখি, রাস্তার ভিখিরি থেকে একদম টপ র্যাঙ্কিং লোক, তাদের মধ্যে মানসিকতার যে তফাৎ থাকে সেগুলো আমরা পলে পলে অনুভব করি, এবং এত বিচিত্র চরিত্র অন্য কোনো প্রফেশনে কেউ দেখতে পারে বলে আমার মনে হয় না। যার জন্যে লক্ষ্য করে দেখবে যে সমস্ত চিকিৎসক সাহিত্যিক আছে, যেমন বনফুল, ডাক্তার নীহাররঞ্জন গুপ্ত, এরা যথেষ্ট সফল ছিলেন। কারণ বনফুল তার জীবনে অনেক চরিত্র দেখেছিলেন, সেই চরিত্রের প্রতিফলন আমরা তার সাহিত্যের মধ্যে দেখেছি। তার সাহিত্যের দ্বারা তৈরি যে সমস্ত সিনেমা হয়েছে, যেমন হাটে বাজারে, অগ্নিশ্বর, তাতে আমরা ডাক্তারি জীবনের যে গল্পগুলো দেখতে পাই সেগুলো সঙ্গে আমরা প্রত্যক্ষ বাস্তবের অনেক মিল খুঁজে পাই, এবং আমাদের জীবনে ওই রকম ঘটনা অনেক ঘটে। যেমন একটা উদাহরণ বলছি, আমি যখন মফস্বলে চাকরিরত ছিলাম সেই সময় আমার বরাবরই ভালো ডাক্তার বলে পরিচিত ছিল। রামপুরহাটে ছোটবেলায় পোস্টেড ছিলাম, রামপুরহাটে আমার যথেষ্ট নাম ডাক হয়েছিল তখন। সেই অবস্থাতে আমার বাড়িতে একটি লোক জল দিত, কারণ বীরভূমেতে জলের খুব অভাব ছিল তখন। বাড়িতে বাইরের টিউবওয়েল থেকে জল এনে বাড়িতে ভরতো ভারী। সে বললো, বাবু একটা পেশেন্ট একটু দেখে দিকে হবে কেন, বীরভূমের ভাষায় বল। বললাম, কি হলো, কি পেশেন্ট? আরে দেখেন কেন। বললাম, কি হয়েছে? আরে কঠিন অসুখ। বললাম, কি কঠিন অসুখ? বলে, দেখুন না আপনি, দেখেন কেন। বললাম, ঠিক আছে, পেশেন্ট নিয়ে এসো। তারপর দিকে একটা ছাগল নিয়ে এসছে। ওর বিশ্বাস হয়ে গেছে আমি যখন তো মানুষ সারাতে পারি, ছাগলও সারাতে পারবো। আমি তো ভাবলাম যে আমি তো বাবা ছাগলের ডাক্তার নই, আমি এটা করতে পারবো না। এইরকম অজস্র ঘটনা আমাদের জীবনে থাকে। যেমন একবার একটা পেশেন্ট, আজ অব্দি কটা হসপিটালে তুমি এভাবে গেছো? মানে আমাকে খুব বেশি হাসপাতালে যেতে হয়নি। রামপুরহাট মহকুমা হাসপাতালে আমার প্রথম পোস্টিং, তারপর আরজিকর মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজের পর এসএসকেএম, তারপর শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। ওই সময় এসএসকেএমটা নন প্র্যাকটিসিং হয়ে যায়, সেই জন্য আমি ছেড়ে দিয়ে শম্ভুনাথে চলে যাই। শম্ভুনাথে আমি অনেক বছর ছিলাম, এবং সেই সময় শম্ভুনাথের প্রভূত উন্নতি হয়েছিল ইএনটি ডিপার্টমেন্টে। ভালো হসপিটাল, হ্যাঁ, পরিষেবা ভালো পাওয়া যায়। 1, 2, 3 র্যাঙ্কিং করো। মানে সেটা প্রাইভেট না গভর্নমেন্ট? গভর্নমেন্টের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এসএসকে, কেননা ওর যা ইনফ্রাস্ট্রাকচার আছে কোথাও নেই। যেহেতু ওখানে নেতা মন্ত্রীরা ভর্তি হন, সেই জন্য ওখানে সব আছে। কিন্তু পরিষেবাটা বলতে পারবো না, সেটা পেশেন্টদের অভিজ্ঞতাটাই আমাদের নিতে হবে। সেকেন্ড পজিশন? সেকেন্ড পজিশন এনআরএস মেডিকেল কলেজ, আরজিকর, তিনটেই সমান। ধরো আমি তোমার পেশেন্ট, আমি প্রাইভেট একটা হসপিটালে অপারেশন করতে চাই, চোখ বন্ধ করে কোন হসপিটালের কথা বলবো? শোনো, সব হসপিটালের সব ডিপার্টমেন্ট ভালো না। এর মধ্যে আমি নাইটেঙ্গেল সম্বন্ধে বলতে পারি। নাইটেঙ্গেলে ডক্টর সিলেকশন খুব কশাসলি করা হয়, ভালো ডাক্তার না হলে ওখানে বসতে দেয় না, এবং তাতে পরিষেবাটাও ভালো পাওয়া যায়, ডায়াগনোসিস ঠিক হয়, অযথা খরচ হয় না। এবং নাইটেঙ্গেলে যেটা, ডাক্তারদের ওপর ইনভেস্টিগেশন লিখে দেওয়ার চাপ থাকে না। এই মুহূর্তে আমার পক্ষে নতুন কোনো এস্টাবলিশমেন্ট করা বা নতুন একটা ইনস্টিটিউট তৈরি করা সম্ভব না। যেটা চেন্নাইতে আমি গিয়ে দেখেছি,
চেন্নাইতে গভর্নমেন্টের কাছ থেকে অনেক সাহায্য পায় ডাক্তাররা, যার জন্য যারা নিজেদের এক একটা করে ইনস্টিটিউট করতে পারে, সেটাই এখানে আমাদের হয় না। কিরকম সাহায্য পায়? গভর্নমেন্ট আমি যেটুকু শুনেছি খুব অল্প রেটে লোন পায়, এবং সেই লোন দিয়ে ওরা অনায়াসেই প্রাইভেট বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করতে পারে। তার মানে আমি ধরে নিতে পারি ইন ফিউচারে তুমি চেন্নাই চলে যাচ্ছ? না, সেরকম আমার কোনো, তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি যেভাবে আছি এখন এইভাবেই থাকতে চাই, আর কোনো এই বয়সে নতুন কোনো ফার্দার পরিকল্পনা নেই।